নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, এসে গেছি আমি। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। সবাইকে বিশ্বকর্মা পুজোর শেষ বিদায়ের বেলায় তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমি কিন্তু গতকাল তোমাদের উইশ করতে ভুলে গেছি, তাই আজকে তো আছেই, তো 12টার আগে তোমাদের আমি উইশ করেই দিলাম। তাহলে চলো বেশি কথা বাড়াবো না, সোজা যাব কিন্তু আজকের ঘটনায়। আজকের ঘটনা কি ঘটনা! উফ, এরকম দারুণ ভয়ঙ্কর একটা হাড় হিম করা ঘটনা আজকে তোমাদের শোনাবো। তোমরা আজকে ঘটনাটা শুনলে জাস্ট বলবে, দিদি ভাই তুমি এই সপ্তাহটা পুরো ফাটিয়ে দিয়েছো। এমন সেরা সেরা ভয়ঙ্কর ঘটনা সত্য তোমাদের কাছে আমি তুলে ধরেছি, দেন প্রমাণ সহকারে আজকের ঘটনাটা আমি তোমাদেরকে বলবো। এই ঘটনাটা আমাকে পাঠায় যিনি, এর আগেও আমি তোমাদেরকে এনারই ঘটনা শেয়ার করেছি অলরেডি, পরপর দুটো। আজকে দিদিভাইয়ের ঘটনাই তোমাদের সাথে শেয়ার করব। মনে আছে আমরা আরজিকর হাসপাতালের তোমাদের ঘটনা শুনিয়েছিলাম, একজন নার্সের অভিজ্ঞতা। হ্যাঁ, আজকেও তোমাদের ওই দিদিভাইয়েরই অভিজ্ঞতা শোনাবো। তোমরা অনেকেই কমেন্টস করে বলেছিলে যে দিদিভাই আমরা ওই নার্স দিদির আরও ঘটনা জানতে চাই। দিদিভাই কিন্তু ঘটনাটা আমাকে বহুদিন আগে শেয়ার করেছেন। আমি ঘটনাটা তোমাদেরকে আজকে শোনাচ্ছি। কিছু কাজের জন্য ব্যস্ত হয়ে গেছিলাম, তারপরে যেখানে যেখানে গেছি আমি সেই ঘটনাগুলো তোমরা পেয়েছো। আজকে আমি আমাদের আরজিকর হাসপাতাল থেকে আমাদের নার্স দিদির আজকের ঘটনাটা শেয়ার করব। তাহলে চলো, সবাই কিন্তু তাড়াতাড়ি লাইক করে দিয়েছো, যারা করোনি তাড়াতাড়ি করে দাও। আর হ্যাঁ, আজকে ঘটনায় যাওয়ার আগে বলবো, এই ঘটনাগুলো একদম বাস্তব। যারা নার্স আয়া বা হসপিটালের কোনো ডাক্তার আছো তারা রিলেট করতে পারবে। যে ঘটনাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি টোটালি কিন্তু সত্য ঘটনা। তাহলে চলো, এই ঘটনাটা আমাদের আরজিকর হসপিটালের যে নার্স দিদি ঘটনাটা শেয়ার করেন। আমাদের তিলোত্তমার যে এই একটা মর্মান্তিক হত্যা যেটা ঘটে গেছে, এর আগে কিন্তু আমাকে ঘটনাটা আমাদের দিদি শেয়ার করেছিলেন। কারণ আমি তোমাদের এই আরজিকরে যে আমাদের ঘটনাটা ঘটে তার অনেক আগেই কিন্তু আমি তোমাদের ব্যাক টু ব্যাক দুটো ঘটনা হসপিটাল থেকে তুলে দিয়েছিলাম। আজকে ঘটনাটা বলি শোনো। আমাদের নার্স দিদি বলেন, হসপিটাল একটা এমন জায়গা, হসপিটালে নানা রকম ইনসিডেন্ট কিন্তু ছোট বড় হতেই থাকে। এবার সেটা যারা বিশ্বাস করে করে, যাদের সাথে হয়, আর যাদের সাথে কিছু হয় না তারা সেই জিনিসটা কখনোই বিশ্বাস করবে না। এটা বাস্তব। যে যেটা এক্সপিরিয়েন্স হবে না সে সেটা কখনোই বলতে পারবে না যে হ্যাঁ এটা হয়, কারণ তাদের সাথে তো হয়নি। আমাদের নার্স দিদি বলেন, আমি বহু বছর ধরে আরজিকর হাসপাতালে কর্মরত একজন নার্স। আমার বেসিক্যালি ডিউটিটা পড়ে নাইটে ডিউটি পড়ে। আর নাইটে ডিউটি পড়লে আমাদের কিন্তু অনেক রকম সুবিধা হয়। যেরকম পেশেন্ট যখন খুব বেশি থাকে, ওয়ার্ড ওয়াইজ আমরা যাই, ওয়ার্ডে আমরা দেখে দেখে চলে আসি। আর রাতের বেলা একবার কাউকে পাঠিয়ে বলে দিই যে একবার দেখে এসো তো, সব পেশেন্ট ঠিকঠাক ওষুধ দেওয়া হয়ে যায়, একটা টাইম প্রপার থাকে। তারপর আমরা বলি যে দেখে এসো, বা আমরাও কোনো সময় গিয়ে একবার চেক করে আসি সবাই ঠিকঠাক ঘুমাচ্ছে কিনা, কারোর কোনো রকম সমস্যা আছে কিনা। আমাদের নার্স দিদি বলেন এরকমই একটি অভিজ্ঞতা বলবো। সেই দিন মুষলধারে বৃষ্টি হচ্ছে প্রায় বিকেল থেকে। আমাদের ডাক্তারবাবু যিনি আসলেন ওই রাউন্ডে, উনি বললেন যে আজকে বৃষ্টি হচ্ছে আর পেশেন্ট সেই দিনকে কম ছিল। সব থেকে বড় কথা, আমাদের এই নার্স দিদি বলেন পেশেন্ট যখন কম থাকে তখন, মানে পেশেন্ট কম বলতে কি, আরজিকরের মতো একটা এত নামি দামি বড় হাসপাতালে পেশেন্ট কখনো কম থাকে না। পেশেন্ট কম বলতে যতগুলো সিট আছে, ঠিক আছে, সেই সিট যতগুলো রিজার্ভ থাকে তো সেইটাই হচ্ছে কম। ওভারলোড যখন হয়ে যায়, প্রচুর যখন পেশেন্ট আসে, তখনই কিন্তু সেই জায়গাটা আমরা বলি চাপ থাকে। এবার সব থেকে বড় কথা, আমাদের নার্স দিদি বলেন যে হঠাৎ একটা অভিজ্ঞতা বলি। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, আমাদের ডাক্তারবাবু আসলেন যিনি ওই সময় রাউন্ডে ছিলেন। আসার পর বললেন যে দেখো আজকে তো পেশেন্ট কম আছে, কোনো অসুবিধা নেই, আর মোটামুটি যাকে যাকে ইঞ্জেকশানগুলো দেওয়ার ইঞ্জেকশানগুলো দিয়ে দিও,
আর রাতের বেলা একটা টাইমলি আমাদের সবাইকে মেডিসিন দেওয়া হয়, দেন রাতের খাবারটা প্রোভাইড করা হয়, যেটা ডিনার থাকে। তো ডাক্তারবাবু এই কথা বলে উনি কিন্তু 8টার দিকে বেরিয়ে যান। প্রচুর বৃষ্টি, আর আমরা চুপচাপ বৃষ্টিতে সবাই বসে আছি। আর খুব ভালো মনে আছে, ওটা কলকাতায় আমাদের বছরের প্রথম ওইটা বৃষ্টি ছিল, মানে একদম বছরের প্রথম বৃষ্টি হচ্ছে। তা প্রথম বৃষ্টি আমরা আনন্দ করছি সবাই, যে এই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে। এবার আমাদের একজন সিনিয়র নার্স আছেন, উনি অনেকটা বয়স হয়ে গেছেন, ওনার আন্ডারে আমরা অ্যাকচুয়ালিও কাজ করি। তো উনি তখন বললেন যে এত বাইরে বৃষ্টি হচ্ছে, তোরা একটা কাজ কর না, ছুটে গিয়ে একটুখানি যা মুড়ি আর চপ নিয়ে আয়। আর তোমরা যারা আরজিকর হাসপাতালের আশেপাশে থাকো বা গেছো, তোমরা জানো ওখানে দোকানপাটের কিন্তু অভাব নেই, প্রচুর দোকান খাবার। তো সেরকমই আমাদের একজন আয়া থাকে, আয়া মাসি। ওই আয়া মাসিকে আমরা বললাম যে মাসি তুমি তাড়াতাড়ি ছুটে যাও তো, গিয়ে একটু গরম গরম 8টা আমরা ওখানে স্টাফ ছিলাম, তো বললাম যে 8 জনের জন্য 16টা আলুর চপ নেবে। আর ওখানে একটা দোকানে খুব ভালো বেশ আলুর চপ করে, আলুর চপ নিয়ে এসো। আবার আলুর চপের মতো স্যালাড দেয়। তো আয়া মাসি তখন বলল, দূর বাইরে বৃষ্টি হচ্ছে, আমি এখন যাব না, আমার ভালো লাগছে না। তো তখন প্রায় খুব ভালো করে মনে আছে 8:30 9টার কাছাকাছি। তা আমরা বললাম ধুর, রাতের খাবার তো আমাদের কোনো ঠিক থাকে না, কখন ডিনার করি, কখনো 12টা, কোনো দিন 1টা, কোনো দিন 1:30 হয়ে যায়। আবার ওটি টুটি থাকলে পরে তো আমাদের খেতে খেতে আরও রাত হয়ে যায়। আবার কোনো সময় রাতের খাবার প্যাক করে সকালে বাড়িও নিয়ে চলে আসি। যাই হোক, হট করে তখন ওই আয়া মাসি বলল, ধুর আমি যাব না, বাইরে এত বৃষ্টি হচ্ছে, আমি ছাতা পাতা নিয়ে যেতে পারবো না বাবা, আমার এমনি চপ্পলটা ছেঁড়া। আয়া মাসি একটা চপ্পল পরে আসে, যেটা নিয়ে আমরা মোটামুটি ওই মাসিকে ভেঙাতাম যে এত টাকা মাইনে পাও, তুমি একটা চপ্পল কিনতে পারো না, একটা ভালো পামশু পরলেও তো হয়, বয়স হয়েছে, সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে, লিফটে ওঠা নামা করতে তোমার তো ছুটে ছুটে কাজ, তুমি এই চপ্পল পরে আসো কেন? এই নিয়ে একটা ইতিহাস আছে। যাই হোক, সেটা নাই বললাম। আচ্ছা, আমাদের নার্স দিদি বলেন যে কেউ যখন গেল না, তখন আমাদেরই মধ্যে একজন স্টাফ রয়েছে, ও অ্যাকচুয়ালি গেটম্যান। তো গেটম্যান বলল যে আমি যাচ্ছি, আমাকে দাও। তো ও হচ্ছে ছেলে গেটম্যান যে। তো আমি বললাম তুই যাবি, যা নিয়ে। ও চলে যায় আনতে। এবার আমরা বসে আছি, ঠিক 10 থেকে 15 মিনিট পর দেখলাম গেটম্যান ঢুকছে। আমরা তখন বললাম এই বাবা, ওই দেখ ওর হাত পুরো ফাঁকা, তার মানে বৃষ্টি বাদলের দিন তো, আর কলকাতায় প্রথম বৃষ্টি, আর পেশেন্ট পার্টিও তো ওখানে থাকে, পেশেন্টের বাড়ির আত্মীয় স্বজন অনেকে থাকে। তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, যাদের পেশেন্ট ওখানে ভর্তি থাকে, তাদের বাড়ির আত্মীয়রা থাকে হসপিটালে। তো এই কথা বলতে আমি তখন ওই গেটম্যানকে বললাম, কিরে ভাই, তোকে কতক্ষণ ধরে বললাম, তুই আর ওই আয়া মাসি দুটো বড্ড পাজি, দাঁড়া স্যার আসুক, আজকে চপ খাওয়াটা দিলি তো পণ্ড করে। ওকে বলতে ও দেখলাম আমাদের পাশ থেকে সোজা বেরিয়ে চলে গেল যেই দিকে পুরুষ ওয়ার্ড, ঠিক আছে, ছেলেরা যেখানে ওয়ার্ড রয়েছে, ও চলে গেল ওখানে। তো আমি বললাম যাব বাবা, কোনো কথাই বললো না, চলে গেল। দেখ, তা আমরা মন খারাপ করে বসে রয়েছি। তা আমাদেরই মধ্যে আরেকজন নার্স, সে খুব অল্প দিন কাজ করছে, যার কথা এখন বলছি, সে নার্স বলল যে দিদি একটু গরম চা নিয়ে আসি ক্যান্টিন থেকে ছুটে গিয়ে, আমার সাথে কাউকে পাঠান, কারণ 8 জনের চা, 1 জন 2 জনের না, 8 জনের চা, সেটা তো একা আনতে পারবো না, কাউকে পাঠান। তা আমি তখন বললাম তাহলে একটা কাজ কর, কে আর যাবে, সব কুড়েমিতে ধরেছে, আসলে ঠান্ডা বেশ, প্রথম কলকাতার বৃষ্টি, আর ওয়েদারটা খুব সুন্দর, আমরা বেশ মজা করছিলাম। তা আমি তখন বললাম যে দাঁড়া, তুই কেন যাবি, অল্প কয়েকদিন এসছিস তুই কাজে, তোকে দিয়ে এখনই খাটাবো, আর একটু পুরনো হো, তারপর তো অনেক কাজ করাবো, বলে আমি বললাম চল আমি যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যারা ওখানে, যারা নার্স, আয়া, যারা লিফট ম্যান আছে, যারা গেটম্যান, যারা যত ওখানে আমরা কর্মীরা আছি, সবাই আমরা না হসপিটালে যতক্ষণ থাকি, হসপিটালে আমরা মানে পুরো বন্ধুর মতো
পরিবারের মতো থাকি, কেউ ভাই, কেউ বোন, কেউ দিদি, এরকমভাবেই থাকি। আর আমাদের যে সিনিয়র নার্স আছে ওনাকে তো মায়ের সম্মান করি, মানে ওনার কাছ দিয়ে আমরা অনেক কিছু শিখেছি, এখনও পর্যন্ত ওনার কাছ দিয়ে অনেক কিছু শেখার আছে। উনি আরজি কর হাসপাতালে বহু বহু বছর ধরে উনি রয়েছেন ওখানে। ওনার মানে পুরো হসপিটালে যতগুলো বিল্ডিং আছে সব কিছু খুব ভালোভাবে পরিচয় ওনার কাছে। তো যাই হোক, তখন ওই যে অল্প কয়েকদিন লেগেছে মেয়েটা নার্স, তখন ও বলল যে দিদি তাহলে চলো আমরা গরম গরম চা নিয়ে আসি। তা বললাম চল, ওদের আবার একটু ভেলকি আছে যারা চা করে দেয়, মানে ক্যান্টিন থেকে। ওদের আবার ভেলকি বলতে ওদের একটা চা দোয়ার খাঁচা মতো আছে, ওর মধ্যে মোটামুটি 10টা মতো 12টা মতো চা ঠিক ওরা সেট করে কাপ ওই গ্লাসগুলো, কাছের গ্লাসগুলো বসিয়ে দেয়, আর কেটলির মতো ধরে নিয়ে আসতে পারবে, কোনো অসুবিধা হয় না। তো আমি বললাম চল, একা তুই কেন যাবি, তোর সাথে আমিও যাই। যাই হোক, খুব ভালো কথা, দুজনে মিলে আমরা যাচ্ছি। তো ও আমাকে বলল যে আমার সাথে ছিল নার্স, ও আমাকে বললো দিদি একটা কাজ করো না, লিফটে করে চলো আমরা নেমে যাই। আমি বললাম না না, লিফটে করে যাব না, কারণ লিফটে করে সত্যি কথা বলতে আমি তো বহু বছর ধরে আছি, লিফটে অনেক মৃত দেহ নিয়ে আসা যাওয়া হয়, পেশেন্ট যারা থাকে একদমই পড়ে গেছে, মানে দাঁড়াতে পারে না। তো আমার না লিফটে উঠলেই লিফটের যখন দরজাটা বন্ধ হয়ে যায় আমার কীরকম একটা ফিল হয়, তার জন্য আমি বললাম যে না সিঁড়ি দিয়ে নামবো। বললো ঠিক আছে, আমরা সিঁড়ি দিয়ে নামছি। হঠাৎ করে একটা আশ্চর্য ঘটনা, সেটা হচ্ছে যেই না আমরা 4 তলায় ছিলাম, 4 তলা দিয়ে যেই নিচে নামি, ঠিক আছে, 4 তলায় হচ্ছে লেডিস ওয়ার্ড, তো 4 তলা দিয়ে আমরা নিচে যেই সিঁড়িতে একদম মেঝেতে পা দিই, সিঁড়ি দিয়ে নামি, হঠাৎ করে দেখছি গেটম্যান হাতে 2 হাতে প্যাকেট নিয়ে আসছে। আরে আমাকে ওই যে নার্স অল্প কয়েকদিনের যে আমার সাথে গেছে, প্রথমেই বললাম অল্প কয়েকদিন কাজ করছে, ওই নার্স হট করে আমাকে বলছে ও দিদি গেটম্যানের হাতে চপ তো। ও তখন চলে গেল, কি ব্যাপার হলো? আমি তখন বললাম হ্যাঁ রে, এটা কি হলো, দাঁড়া তো। তখন ও দেখছি ছাতাটা নিয়ে খুব দৌড়ে দৌড়ে আসছে আমাদের দিকে। তখন আমি বললাম দে দে দে, তো ছাতাটা দে, ছাতাটা দে। তো ও বললো দিদি ছাতা নিয়ে কোথায় যাচ্ছ? আমি বললাম ক্যান্টিনে যাব। বলছে ছাতা লাগবে না, তোমাকে তো একটা ছাতা আছে, আমি যদি না আসতাম, তুই ছাতাটা দে, চপটা নিয়ে যা। ও আমাকে, যে আরেকটি আমার সাথে নার্স ছিল যার কথা তখন বলছি, ও আমাকে বলছে গায়ে ধাক্কা মেরে দিদি বলো না, দিদি বলো না। আমি চুপ চুপ চল। তো বলে ওকে নিয়ে আমি ক্যান্টিনে যাই। ও যখন গেটম্যান চপ নিয়ে আমাকে ছাতাটা দিয়ে চলে যায়, আমরা ছাতা দুটো, ওর একটা ছাতা এনেছিলাম, দুজনে দুটো ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। তো ওই নার্স আমাকে বলছে যে ও দিদি কি ব্যাপার, তুমি কিছু বললে না তো? ও তো কিছুক্ষণ আগে আমাদের সামনে দিকে এলো, 3 তলায় যখন দাঁড়িয়েছিলাম, তুমি তখন কিছু বললে না তো, যে তুই কোথা থেকে আসলি? আমি বললাম তুই চুপ কর, চল আমার উপর বিষয়টা ছেড়ে দে, ছেড়ে দে, আমি দেখছি, চল চাটা নিয়ে আসি। দুজনে গেলাম, গিয়ে চা নিলাম, 8টা চা, 8টা চা নিয়ে চলে আসি। এসে উপরে উঠি যখন, ওরা দেখলাম চপ কেউ খুলিনি, ওরকম প্যাকেট করা 2টো প্যাকেটে চপ আছে মোড়ানো, বড় বড় বেশ প্যাকেট করে দিয়েছে। বসে রয়েছে, যে যার মতো গল্প করছে, কেউ ফোন ঘাটছে, কেউ ফোনে গল্প করছে। 7 জন, ওখানে 6 জন রয়েছে, আর আমরা 2 জন ছিলাম। আসলাম, তখন আমি বললাম এনে নে চা খা, চা খা, সব চা খা, গরম গরম চা খা। তো গেটম্যান যে বলছে দিদি চায়ের মধ্যে তো জল ভরে নিয়ে এসছো, বৃষ্টির জল পড়েছে, এতটা করে তো চা দেয় না ক্যান্টিনে, গ্লাসে চাটা বেশি হয়ে গেছে। আমি তখন বললাম তুই খা না। এবার ও চাটা যখন নিয়েছে তখন আমি বলি আচ্ছা ভাই তোকে একটা কথা বলবো। বলছে হ্যাঁ দিদি বলো। আমি বলছি তুই যখন চপ আনতে গেলি তারপর তুই আবার ঢুকেছিলিস না? বলছে চপ আনতে গিয়ে ঢুকেছিলাম না তো, আমি তো চপ আনতে গিয়ে দোকানে দাঁড়িয়েছিলাম, বিবর্ষ ভিড়, লাইনের পর লাইন, তাও তো আমাকে চেনে বলে একটু চোখ টিপে দিয়েছি, দিয়ে দিল। আমি বললাম চোখ টিপে দিয়েছিস, দিয়ে দিল, কি বলছিস? বলছে হ্যাঁ। কেন, কি হয়েছে? তখন আমার সাথে যে গেছিল ও, যে অল্প অল্প দিন কাজ করছে নার্স, ও তখন হট করে বলে ফেলে মুখ ফসকে, এই তুমি কি বলছো গো দাদা,
হ্যাঁ তুমি তো কিছুক্ষণ গেলে, তারপরে তো 10-15 মিনিট পর তুমি আসলে, এই দিদি তোমার সাথে কথা বললো, নার্স দিদি, তুমি কিছু বললে না, তুমি তো পাশ কাটিয়ে চলে গেলে, এটা কি ব্যাপার, তুমি কেন ফালতু কথা বলছো? ওনা খুব রেগে গেছে জিনিসটা নিয়ে। আসলে রেগে গেছে না ভয়তে আতঙ্ক, সেটা বুঝতে পারছি না। তখন ও গেটম্যান বলছে, আমাকে বলছে যে আরে দিদি কি বলছে, আমি কখন আসলাম? আমি তখন বুঝলাম যে বিষয়টা অন্য, কারণ আমি এর আগেও এরকম অভিজ্ঞতার শিকার হয়েছি, রাতের বেলা অনেক হয়েছি। তো তখন আমি বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, চল সবাই আনন্দ কর, বৃষ্টি প্রথম কলকাতায় হচ্ছে, বছরের প্রথম বৃষ্টি, সব আমরা খেলাম। এইবার যে গেটম্যান ছিল ওই ছেলেটা তো চলে যায়, ও তো লেডিসদের ওখানে কোনো কাজ নেই, ও চলে আসে। আমরা সিঁড়িতে খাচ্ছিলাম। এইবার সব থেকে বড় কথা, যে নার্সটা এতক্ষণ রেগেছিল ও আমাকে বলছে, দিদি তুমি এটা কিছু বললে না কেন? হ্যাঁ ও মিথ্যা কথা বলছে, ও যদি মিথ্যা কথা না বলে তাহলে আমরা তো সবাই দেখেছি। তখন আমাদের সাথে যারা আরও সবাই ছিল তখন ওরা বলছে, হ্যাঁ আমরাও তো দেখেছি, আমরা তো সবাই দেখেছি, দিদি তাহলে তুমি কেন ছেড়ে দিলে, কিছু বললে না? সবাই আমাকে তখন বলছে। আমি তখন বললাম যে দেখ, তোরা এত হট্টগোল করিস না, হট্টগোল করে এখানে কোনো লাভ নেই, এটা ভাই হসপিটাল, হসপিটালে বহু জিনিস ঘটে, বহু জিনিস। তখন ওরা বলল যে দিদি তোমার সাথে এরকম হয়েছে, তুমি তো অনেক দিন ধরে হসপিটালে রয়েছো। তখন আমি বললাম যেই ঘটনাটা সেটা আমি এখন বলছি, আমাদের দিদিভাই আমাদেরকেও শেয়ার করেছেন, ওখানে বলেছে সেই কথাটাই দিদিভাই বলেছেন। বলছে আমি যখন প্রথম নার্সের কাজে আরজিকর হসপিটালে যখন আসি, তখন আমাকে রাতের বেলা পর রাতের বেলা আমাকে ডিউটি দিত, রাতের বেলা নাইটে ডিউটি দিত। বাড়ি থেকে খুব চিৎকার চেঁচামেচি করতো, খুব চিৎকার চেঁচামেচি করতো যে কি ব্যাপার, রাতের বেলা কেন ডিউটি দেয়, কেন দিনের বেলা দেয় না, তুই কারোর সাথে চেঞ্জ করিস না কেন? আর আমাদের যে স্যার ছিলেন, স্যার বলে দিয়েছিলেন যে যাকে যেরকম ডিউটি দেবো সে সেরকমভাবেই ডিউটি করবে, যদি কারোর সাথে এক্সচেঞ্জ করো তাহলে যে এক্সচেঞ্জ তোমার সাথে করবে তাকে কিন্তু নাইট ডিউটি টানা দেব। তো এই জন্য কেউ কারোর সাথে এক্সচেঞ্জ করতো না, এবার যে যার মতো সে তার মতো কাজ করতো। তো আমাদের নার্স দিদি বলে, বিশ্বাস করবে না সোনা, আমার খুব ভালো করে মনে আছে সেই অভিজ্ঞতা। বলছে যে হসপিটালে ওটি থাকে, ওটিতে কিন্তু মানে আত্মার অস্তিত্ব থাকে, সেটা ডাক্তার বলো বা সেটা নার্স বলো, আয়া বলো বা পেশেন্টই বলো, সে কিন্তু বুঝতে পারে, তার অস্তিত্ব বুঝতে পারে। আমাদের নার্স দিদি বলেন যে খুব ভালো করে মনে আছে সেদিনকে স্যার বললেন যে কালকে রাত 8টার সময় একটা ওটি আছে, এমার্জেন্সি করতেই হবে। তো আমরা সেটা শোনার পর বললাম যে রাত 8টার সময় স্যার? বললো হ্যাঁ। বললাম ঠিক আছে, রাত 8টার সময় আগের দিন জানিয়ে দেয়। পরের দিনকে 8টা থেকে আমার রাতের ডিউটি থাকে, নাইট ডিউটি। আমি এসেই হসপিটালে কিন্তু ওটিতে যাব, ড্রেস চেঞ্জ করে আমি আসি, এসে চলে যাই আমাদের যে রুম আছে সেই রুমে গিয়ে ওখানে আমি ড্রেস চেঞ্জ করি, করে ওটির যে রুম থাকে মানে ওটির যে পোশাক থাকে সেটা পরি। পরে দেখলাম স্যার আসলেন 8:30টার সময়, 8:30-এ ডট ঢোকেন। তো স্যার বললেন যে সব কিছু রেডি আছে, খুব তাড়াতাড়ি, মানে উনি দেরি করেছেন, এবার ব্যস্ততা ওনার কাছে, কিন্তু উনি চাপটা আমাদের দিত, প্রেশার। স্যার এসে বললেন যে যাও যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওটি পেশেন্টকে ঢোকাও আর তাড়াতাড়ি সব কিছু রেডি করো, আমি এক্ষুনি আসছি। ওই করতে করতে 9টা বেজে গেল, 8টা থেকে 9টা গেলাম, স্যার আসছে না। এবার স্যারকে আমরা ফোনও করতে পারি না, এটা মানে হয় না, খুব এমার্জেন্সি না হলে স্যারেরও তো কিছু পার্সোনাল বলে কিছু থাকে, যতই হোক ফোন করতে পারি না, ও স্যারকে কখনো ফোন করতে পারি না। এবার যাই হোক চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, ওটিতে অপেক্ষা করছি। এইদিকে আরও যারা ভিতরে ছিল, মানে আমাদের সাথে আয়া থাকে, নার্স থাকে, ডক্টর তো একা থাকেন না, ডক্টর একা কখনোই একটা অপারেশন করতে পারবেন না যদি আমরা ওনাকে হেল্প না করতে পারি। ওই সময় হেল্প আমাদের দরকার, উনি অভিজ্ঞ হতে পারেন। তো সব থেকে বড় কথা, ওয়েট করছি, তারপর দেরি হচ্ছে দেখে আমাকে যিনি পেশেন্ট যার অপারেশন হবে, উনি তখন একজন বয়স্ক কাকু ছিলেন, উনি তখন বললেন যে নার্স ম্যাডাম
আমার কি আজকে অপারেশনটা হবে? 8টা থেকে অনেকটা রাত হয়ে গেল, বাড়ির লোকও তো চিন্তা করবে। তাহলে পরে একটা কাজ করুন, আজকের দিনটা ডাক্তারবাবুকে বলেন ছেড়ে দিতে। মানে উনি একটু ভয় পাচ্ছে, অনেকে আছে তো অপারেশনের আগে না একটু ঘাবড়ে যায়। তো আমরা তখন বললাম যে না না, কোনো চিন্তা নেই, স্যার যখন আজকে ওটি করবেন বলেছেন আজকেই ওটি হবে। অপেক্ষা করতে করতে 8টা থেকে 8:30, 9টা, 9:30 হলো। কি আজব ব্যাপার, স্যারকে কল করতে পারছি না। হঠাৎ করে 9:45, মানে কতটা টাইম, 8টা থেকে 9:45 ফোন আসে স্যারের। ঝটপট করে ফোনটা আমি রিসিভ করি। আমি যেহেতু ওখানে সিনিয়র আর আমি ওটিতে রয়েছি, আমাকে ফোন করে স্যার বললেন যে আচ্ছা পেশেন্ট কি ওটিতে রাখা হয়েছে? বললাম হ্যাঁ। বললো চ্যানেল করেছো? আমি বললাম না স্যার, চ্যানেল করিনি, আপনি তো সেটা বলেননি, কিন্তু সব কিছু যোগাযন্ত্র করে রেখেছি, আপনি আসেন। স্যার তখন বললেন যে আমি এখন আসতে পারবো না, আমি বাড়িতে আছি, আমার একটু এখানে পাড়াতে কিছু সমস্যা হয়েছে, যার কারণে উনি গাড়ি বের করতে পারবেন না। ভাবো, গাড়ি বের করতে পারবেন না, তার কারণে উনি আসতে পারবেন না। বলল পেশেন্টের যে পরিবার আছে ফ্যামিলিকে বলে দাও যে কালকে সকালবেলা 12টার দিকে ওটিটা করে দেবো। আমি বললাম স্যার আপনি তো আসলেন চলে গেলেন আবার। স্যার তখন বলছে আমি এসে চলে গেলাম মানে? কি বলছো তুমি? মাথা ঠিক আছে তো, না ডিউটি করে করে মাথাটা গেছে? আমি তখন স্যারকে বললাম কি বলছেন স্যার, আপনি তো আসলেন, আমার সাথে কথা বললেন, আপনি এসে বললেন দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি পেশেন্টকে ওটিতে নিয়ে যাও। স্যার বলছে তুমি কি করছো, মাথা ঠান্ডা রাখো, আমি তো যাইনি, আমি গাড়ি বের করতে পারিনি, আমি তো বাড়িতেই বসে রয়েছি। তাহলে ভাবো ভাবো, কিছু কিছু এমন অবিশ্বাস্য জিনিস যেগুলো ঘটে যায়, আমরা সেগুলো যারা আমরা মানে কি বলবো প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা সেই জিনিসগুলো যখন উপভোগ করি না বা সেই জিনিসগুলো সামনা করি না, ততক্ষণ আমরা ভাবি কি বলতো এরকম হয় নাকি, এগুলো সব ফেক, এরকম হতেই পারে না। এরকম অনেক জিনিস হয়, কারণ আমাদের ডক্টর বলেছেন যে এরকমও হয় যে পেশেন্ট দীর্ঘদিন ধরে কোমায় পড়ে আছে, হসপিটালে কোমায় পড়ে রয়েছে, সেই পেশেন্ট ডক্টরকে গিয়ে রাতের বেলা তার রুমে ডাকছে। স্যার ঘুমাচ্ছে রীতিমতো, স্যার যখন ঘুমটা হালকা হয় যে কি হলো, ওই পেশেন্ট তো কোমায় রয়েছে। আর ডাক্তার যারা থাকে, ডাক্তারদের না মাথায় অনেক হেডেক থাকে, ওনাদের কোন পেশেন্ট কত নাম্বার ওয়ার্ডে কার কি হয়েছে ডাক্তাররা সব কিন্তু তাদের স্মরণে রাখে। এ না যে হসপিটালে আসলো দেখলো বেরিয়ে চলে গেল ব্যাস ভুলে গেল, তা না, সব কিছু কিন্তু মাইন্ডে থাকে। বলছে এরকম হয়েছে, ওই আমাদের যে দিদি ঘটনাটা পাঠিয়েছেন, আমাদের নার্স দিদি বলেছেন যে জানো শোনা এরকমও হয়েছে, ডাক্তারবাবু নিজে বলেছেন যে এই যে পেশেন্ট আজকে প্রায় 1 মাসের ওপরে কোমাতে পড়ে রয়েছে হসপিটালে, বাড়ির লোককে অনেক করে বলেছে নিয়ে যেতে, বাড়ির লোক বলছে বাড়িতে নিয়ে গেলে ওনাকে দেখাশোনা করার কেউ নেই, টাকা দেবো আমরা, এখানে নার্স আয়া যারা হোক দেখুক, আমরা টাকা দেবো, অসুবিধা নেই, আয়া রেখে আমরা 2-3টে আয়া রাখবো শিফটিং করে করে, তো থাকুক এখানে। উনি বাড়িতে নিয়ে গেলে ওনার দেখার মতো কেউ নেই, ওনার মেয়ে জামাই বাইরে থাকে, ছেলে নেই, তো যার জন্য ওখানেই পড়ে রয়েছে। ডাক্তার বাবু যান দেখেন, উনি তো কথা বলতে পারেন না, কোমাতে রয়েছে, কিন্তু সে নাকি ডাক্তারবাবুকে গিয়ে রাতের বেলা ডেকে নাকি ডাক্তারবাবুকে বলে যে ডাক্তারবাবু আমি কবে বাড়ি যাব। ভাবো, গিয়ে বলে ডাক্তারবাবু আমি কবে বাড়ি যাব, এই কথা বলে। যে কোমাতে অলরেডি পড়ে আছে সে ডাক্তারবাবুকে বলে ডাক্তারবাবু আমি কবে বাড়ি যাব। ডাক্তারবাবু তো ভয় পান না, কারণ ওনাদের অভিজ্ঞতা আমাদের থেকেও অনেক অনেক। এরকমও ডাক্তারবাবুরা বলেন হসপিটালে, আমাদের নার্স দিদি বলেছেন যে অনেক পেশেন্ট আছে যাদের শরীরের অবস্থা খুব ক্রিটিক্যাল হয়, মানে তারা হয়তো অপারেশন করলে বাঁচবে না, সেটা কিন্তু একমাত্র বুঝতে পারে ডাক্তার যারা থাকেন, যারা চেক আপ করেন, সেই ডাক্তারের আন্ডারে সেই ডাক্তার জানেন, আর জানেন হচ্ছে সেই পেশেন্টের মন কিন্তু আগে জানা দেয়, সে কিন্তু বুঝতে পারে। বলে যে আমাদের নার্স দিদি বলছে এরকম একটা বাচ্চা মেয়ে ছিল, ওই 12-13 বছর বয়স, মেয়েটার না ক্যান্সার হয়েছিল লাংসে, মেয়েটা ভর্তি ছিল, এবার মেয়েটা মারা যাবে, বাড়ির লোকও জানে, ডাক্তারও জানে, মেয়েটা খুব ভালো করে জানে। মেয়েটা শুধু বলতো যে
ডাক্তারবাবু ডাক্তারবাবু আমাকে না প্রত্যেক দিন সন্ধেবেলা কিছু মানুষ আসে দেখা করতে, আর আমাকে দূর থেকে হাসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমাকে এরকম করে ডাকে, মুখে কথা বলে না, কোনো কথা বলে না, আসে হাসে মেয়েটাকে দিকে, তাকিয়ে তাকিয়ে হাসে মেয়েটার দিকে, আর এরকম করে করে মেয়েটাকে ডাকে। তো ডাক্তারবাবু বলেছে যে কে ওরা, তোমার বাড়ির লোক, কেউ আত্মীয় হয় না এই হসপিটালে আরও তোমার চারপাশে বেডে যারা আছে পেশেন্ট তাদের বাড়ির? বলছে ডাক্তারবাবু ওই যে লোকগুলো আসে না ওই লোকগুলোর মধ্যে একজন বউ থাকে, তো সবাই কালো কালো পোশাক পরে আসে আর অনেক হাইটে লম্বা। বলছে কারোর সঙ্গে কথা বলে না, আমার সাথেও কথা বলে না, আর কারোর সিটেও যায় না, মানে আর যা পেশেন্ট রয়েছে শুধু তারা সোজা ঢোকে, আমি তো বেডে শুয়ে থাকি তাকিয়ে থাকি, দেখি সোজা গেট থেকে ঢুকছে রুমের, ঢুকে না তারা আসে, 4-5 জন থাকে, তার মধ্যে একজন মহিলা থাকে, এসে না আমাকে এরকম করে করে ডাকে, আমি খুব ভয় পাই। তারপর তারা আবার ঘুরে চলে যায় না, ওখানেই না পুরো মিলিয়ে যায়। এইটা ডাক্তারবাবু আমাদের নার্স দিদিকে বলেছিল। তারপর যখন মেয়েটার একটা অপারেশন হয়েছিল, যে মেয়েটার ক্যান্সার হয়, ওই মেয়েটার অপারেশন যেদিনকে হয় না সেদিনকে সন্ধ্যা 6টা 6:30টার দিকে ওটি ছিল। বলছে ডাক্তারবাবুকে মেয়েটা হাত জড়িয়ে খুব কান্না করে আর বলে ডাক্তারবাবু হয়তো আমি বাঁচবো না, আমি যদি মারা যাই আমার মাকে একটু সান্ত্বনা দেবেন, কারণ আমার মায়ের আমি ছাড়া কেউ নেই। তো ডাক্তারবাবু বলেছে এই পাগলি তোর কিচ্ছু হবে না, তুই ঠিক হয়ে যাবি। আর আমাদের সেই নার্স যিনি ঘটনাটা বলেছেন নার্স দিদি, উনি কিন্তু সেদিন ওখানে ছিলেন, তখন নার্স দিদি সবে সবে ঢুকেছে আরজিকর হসপিটালে। বলছে বিশ্বাস করবে না, ডাক্তারবাবুকে হাত দুটোকে এরকম করে জড়িয়ে নিয়ে বলছে আপনি বলুন আমার মাকে সান্ত্বনা দেবেন, আমার যদি কিছু হয়ে যায়। কিন্তু অপারেশন সাকসেস হয়নি, মেয়েটা কিন্তু মারা যায়, অপারেশন সাকসেস হয়নি। আরেকটা কথা বলে রাখি, এই কথাটা আমাকে অনেকে বলেছে, অনেকে, এক বোন ঘটনা পাঠিয়েছিল, বলছিল দিদি আমার যখন মা মারা যায়, আমার মা মারা যায় হচ্ছে 3 বছর আগে, বলছে আমার মা যখন মৃত্যুর আগে না শুধু বলতো এই মণি তুই আমাকে ছেড়ে না কোথাও যাবি না, মানে মণি মণি করে ডাকতো, যে বোন আমাকে ঘটনাটা পাঠায়। তো মণি বলতো যে কেন আমি পুজো দেবো না, সন্ধ্যাবেলা ঘরে ধুনো দেবো না, ঘরদোর পরিষ্কার করবো না, তুমি শুয়ে থাকো না। তো মণি বলছে যে আমার মা সব সময় বলতো যে মাকে নাকি কেউ নিতে আসে, তারা নাকি কালো কালো পোশাক পরে থাকে। তাহলে কি সেটা কি মানে যমরাজ? সেটা কি যমরাজ? হ্যাঁ, মানে আমি তোমাদের কাছে কোশ্চেন করছি যে কালো কালো পোশাক পরে নিতে আসে, এইটা আমি অনেকের মুখে শুনেছি, আমাকে অনেক বোন অনেক ভাই বলেছে, দিদি ভাই আমার মা এরকম মৃত্যুর আগে বলেছে, আমার বাবা বলেছে, বা আমি আদার্স অনেক ঘটনা তো শুনেছি, মৃত্যুর আগে নাকি কালো কালো পোশাক পরা লম্বা লম্বা কিছু মানুষ নাকি নিতে আসে। তারপর তারা যতক্ষণ মানে না নিয়ে যায় তারা নাকি যায় না, শুধু নাকি ওই যে মারা যাবে তার নাকি আশেপাশে ঘুরতে থাকে। আর এইটা আমাকে ডক্টর বলেছে যে এই জিনিসটা সত্যি, বলে সেটা নাকি তার পূর্বপুরুষরা তাকে নিয়ে যেতে আসে, যে এবার তোর পালা এসছে, তুই এবার আমাদের কাছে আয়, নিতে আসে। আর যতক্ষণ না তাকে নেয় সে ওখানে ঘুরে ঘুরে বেড়ায়, মানে যে মারা যাবে তার চারপাশে নাকি সে থাকে, সে শুধু দেখতে পারে যে যার মৃত্যু হবে, যার জন্য তারা এসছে, এমনি কিন্তু কেউ দেখতে পারে না। এটা আমিও শুনেছি, আর এটা কিন্তু আমাদের নার্স দিদিও বলেছে, ডক্টর যিনি তিনিও নাকি এটা বিলিভ করেন যে হ্যাঁ মৃত্যুর সময়কালে যে মৃত্যু শয্যায় রয়েছে সে কিন্তু দেখতে পারে যে এরকম আসছে মানুষ। আমি বলছি আমারও ঠাকুরদা বলতো, ঠাকুরদা যখন মারা যান তখন ওনার প্রায় ধরে নাও বয়স ছিল 96, হ্যাঁ 96 বছর বয়স।
আমার ঠাকুরদা তখনও সোজা হয়ে দাঁড়াতেন, 6 ফুট হাইট ছিল, আর্মি ছিলেন তো। ঠাকুরদা বলতেন মৃত্যুর আগে, আমার ঠাকুমা বলেছিলেন যে রাতের বেলা না চিৎকার করে বলতো, আমি যাব না, আমি যাব না, আমাকে কেন তোমরা জোর করে নিয়ে যেতে আসো, আমি যাব না, তোমাদের সাথে আমি যাব না। তো আমার ঠাকুমা বুকে মাথায় হাত দিয়ে বলতো, কি হয়েছে গো, তুমি কাকে দেখে বলছো যাব না যাব না, কেন চিৎকার করো প্রত্যেক দিন? তখন আমার ঠাকুরদা বলতো যে আমাকে ওরা নিতে আসে, আমাকে ওরা নিয়ে যেতে আসে, আমাকে ওরা টানে, মানে আমার ঠাকুরদাকে নাকি পা ধরে হাত ধরে তারা টানতো, চল। এবার আমার ঠাকুমা বলতো, আমি তো লাইট জ্বালিয়ে বসে রয়েছি, ঘরের মধ্যে তো কেউ নেই, তুমি কাকে দেখো, তুমি না ওষুধ খাও। আর অনেক ওষুধ খেতো তো, শরীর খারাপ ছিল বলে, বলছে তুমি ওষুধ খাও বলে তুমি না ভুলভাল চোখে দেখো, কি বলো তুমি। তারপর কিন্তু আমার ঠাকুরদা হঠাৎ করে মারা যায়। যাই হোক, আমার ঠাকুরদা বেশি ভুগিনি বা কাউকে কিন্তু ওই বলে না, মানে মৃত্যুর আগে বয়স হলে পটি করে, বাথরুম করে, বাড়ির যারা লোক থাকে তাদেরকে খুব তিতিবিরক্ত করে, বাড়ির লোক রেগে যায়, কত করবে, কিন্তু আমার ঠাকুরদা কিন্তু কাউকে ওরকমভাবে জ্বালায়নি বা কষ্ট দিয়ে যায়নি। কারণ আমার ঠাকুরদার মৃত্যুকালেও ঠাকুরদা কিন্তু একদম ওই 96, বলছি তোমাদের 96 বছর বয়সে 6 ফুট হাইটের মানুষটা তখনও সোজা হয়ে দাঁড়াতো, হেভি স্ট্রং ছিল। বললাম না, 90 বছর বয়স, যখন 90-92 বছর বয়স, ওই সময়টা মানে ঠাকুমা বাড়ি ঠাকুরদার কাছে খুব বেশি যেতাম। তারপর থেকে এই দিক ওই দিক কাজ, হ্যাঁ প্রেশার, সব রকম, সবাই সবার মতো ব্যস্ত হয়ে গেল, যাওয়া হতো না। ওই 90-92 বছরের একটা মানুষ, সে যদি একটা ইয়াং ছেলে, ধরো 22 বছর 24 বছরের একটা ইয়াং ছেলের হাত যদি এরম করে ধরতো না, ক্ষমতা নেই সেই হাত একা ছাড়িয়ে নেবে, ক্ষমতা নেই। সেই হাত ছাড়ানোর জন্য কম করে হলেও 2 থেকে 3 জনকে এনে সে হাত এরম করে মুচড়ে মুচড়ে খুলতে হতো, আর যদি সে নিজের ইচ্ছায় খুলে দেয়, এতটা স্ট্রং ছিল। যাই হোক, আমাদের আরজিকর হাসপাতাল থেকে যে নার্স দিদি আগেও আমাদের 2বার ঘটনা পাঠিয়েছিল, তোমরা বলেছিলে দিদিভাই তুমি ওনাকে বলো আরও ঘটনা দিতে। এই ঘটনাটা অনেক দিন আগের ঘটনা পাঠানো, আগের যে 2টো ঘটনা পাঠিয়েছিল তারপরে পরে এটা শেয়ার করে, আর আমি তোমাদের ঘটনাটা অনেকটা লেট করে দিলাম। যাই হোক, ঘটনাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টসে মতামত দেবে, আর তোমাদের বিশেষ করে কোন জায়গাটা একটু গাটা শিউরে উঠেছে সেটাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আজকে আসবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নাও। লাস্ট কাল একটা ঘটনা আসবে, ফুটেজ ভিডিও সহকারে, সাথে থাকো, দেখতে থাকো। আর যেই ঘটনাটা কালকে আসবে, এর আগেও আমি একটা ঝলক দিয়েছিলাম, তোমরা অনেকে বলেছিলে সেটা শর্টসে ছিল, বলেছিলে দিদিভাই লং ভিডিও দাও পুরো ঘটনাটা নিয়ে, সেইটা নিয়ে আসছি আগামীকাল। সবাই কিন্তু রেডি থেকো, আর ভয় পাওয়ার জন্য কিন্তু তৈরি থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, চলো দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আজকের মতো টাটা।